তো আগের ক্লাসে আমরা ইভিএস এ আমরা ডিসকাস করেছি, দুটো ক্লাস আমরা মোটামুটি করেছি, যেখানে আমরা ইকোলজি চ্যাপ্টারটা পড়ছিলাম। ইকোলজি, এনভায়রনমেন্ট এবং পপুলেশন আমাদের একটা ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমরা ডিসকাস করছিলাম। প্রথমে আমরা ইকোলজি কেন পড়বো সেটা সম্পর্কে আমরা ডিসকাস করেছি। তারপর ইকোলজির যে ভাগ, বেসড অন হ্যাবিটেট, ট্যাক্সোনমি, অর্গানাইজেশন, এগুলো সম্পর্কে আমরা ডিসকাস করেছি। তারপর আমাদের যে গঠন, অর্থাৎ জীব কি, মানে অর্গানিজম কি, প্রজাতি কি, পপুলেশন কি, কমিউনিটি কি, ইকোসিস্টেম কি, ল্যান্ডস্কেপ কি, বায়োম কি, বায়োস্ফিয়ার কি, সেগুলো সম্পর্কে আলোচনা আমরা করেছি। তারপর আমরা, আচ্ছা, এই পার্টটা আমি একটু অ্যাড করেছি, তোমাদের নোটসটা দিয়ে দিয়েছিলাম। নোটসটা আমি এটা অ্যাড করেছি যে ইকোলজির কিছু ব্রাঞ্চ রয়েছে, যেগুলো অলরেডি দেখো তোমাদের নোটস যেটা আমি দিয়েছিলাম সেখানে এটা দেওয়া রয়েছে। তো ইকোলজির যে ভাগ, যে কয়েকটা ভাগ রয়েছে যেগুলো আমাদের ইকোলজি পড়তে হয়, তিনটে পার্ট, এটা আমি অ্যাড করেছি তোমাদের, যেটা হচ্ছে অ্যাপ্লাইড ইকোলজি, সিস্টেম ইকোলজি আর জিন ইকোলজি। যেখানে অ্যাপ্লাইড ইকোলজির মধ্যে আমরা আলোচনা করি যে যে শাখায় আমরা বিশেষ বিশেষ জীব সমূহকে সংরক্ষণ করে থাকি, যেগুলো অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে যেসব জীব আমাদের অর্থনৈতিক সুবিধা প্রদান করে থাকে, সেই সব জীবদেরকে আমরা অ্যাপ্লাইড ইকোলজিতে ইউজ করে থাকি। তার মধ্যে আমরা যেমন বলতে পারি যে বিভিন্ন কনজারভেশন ইকোলজি, আমরা দেখবো, আমরা সংরক্ষণ, যে জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ একটা আমরা চ্যাপ্টার পড়বো, যেখানে আমরা দেখবো বিভিন্ন ধরনের যে প্রজাতি রয়েছে যেগুলো আমাদের লুপ্ত প্রায়, সেই সব প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীদেরকে আমরা কনজারভেশন বা সংরক্ষণ করে থাকি। অ্যাগ্রোনমি, এগ্রিকালচার, এনিম্যাল হাজবেন্ডারি, যার মধ্যে আমরা প্রাণীদেরকে সংরক্ষণ করি। ফরেস্ট সংরক্ষণ করি। ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, যেসব আমাদের যে আহ যে হচ্ছে আমাদের জঙ্গলে যেসব প্রাণীরা রয়েছে, ওয়াইল্ড লাইফ রয়েছে, বাঘ বলো, সিংহ বলো, তাদেরকে কনজারভেশন করি। এবং পপুলেশন ইকোলজি, জাস্ট তিনটে ভাগ, সেটা আমরা পড়বো। সিস্টেম ইকোলজি, যেটা কি, যে শাখায় আমরা বিভিন্ন গাণিতিক মডেল এবং সূত্র ইউজ করে ইকোলজির তত্ত্বগুলিকে ব্যাখ্যা করে থাকি, যে শাখায় আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল মডেল এবং ফর্মুলার মাধ্যমে ইকোলজি গুলোকে ব্যাখ্যা করে থাকি, সেটা সিস্টেম ইকোলজিতে থাকে। আর জিন ইকোলজির মধ্যে আমরা জানি জীবদেহের গঠনগত এবং কার্যগত একক, যেটা আমাদের ক্রোমোজোম, যেটা আমাদের জিন বলে থাকি। সেই জিনের যে উপাদান এবং তার মাধ্যমে আমরা যে নতুন প্রজাতির সৃষ্টি করে থাকি, আমরা জানি বর্তমানে যেগুলো আমাদের মিউটেন্ট হয়ে থাকে, সেগুলো আমাদের ইকার থাকে, ইকোটাইপ থাকে, যেগুলো জিন পরিবর্তন করে আমরা নতুন প্রজাতির জিন করে থাকি, যেগুলোকে আমাদের মিউটেন্ট বলা হয়ে থাকে। অভিযোজিত হয়ে এসব মিউটেন্ট তৈরি হয়ে থাকে। এটা আমাদের তিনটে পার্ট, যেটা আমরা ইকোলজির বিভিন্ন অ্যাপ্লাইড হিসেবে আমরা বিভিন্ন ভাবে পড়া হয়ে থাকে, পড়ানো হয়ে থাকে, বিভিন্ন জায়গাতে এগুলো সম্পর্কে পড়ানো। তো জাস্ট এটা আমি একটু অ্যাড করেছি তোমাদের জন্য। এরপর আমরা পরিবেশ সম্পর্কে আলোচনা করেছি আগের ক্লাসে, যেখানে আমরা ওয়েদার, যে পরিবেশ সম্পর্কে আলোচনা করেছি। জলবায়ু, ক্লাইমেট সম্পর্কে আলোচনা করেছি, যেটা আমাদের 0 থেকে আমাদের 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, 20 থেকে 24, 40 থেকে 60 এবং 60 থেকে 80, এটা ব্রডলি ক্লাসিফাইড করা রয়েছে। টেম্পারেচার 24-এর বেশি, 17 থেকে 24, 7 থেকে 17 এবং 7 থেকে নিচে হলে আন্টার্কটিক। মাইক্রো ক্লাইমেট আলোচনা করেছিলাম, যে ক্ষুদ্র অঞ্চলের জলবায়ুকে মাইক্রো ক্লাইমেট বলি। হ্যাবিটেট আলোচনা করেছিলাম, যার মধ্যে মনোটাইপিক এবং মাইক্রো হ্যাবিটেট সম্পর্কে বলেছিলাম। নেক্সট ইকোনমিক নিচ সম্পর্কে আলোচনা করেছি। বায়োম সম্পর্কে আলোচনা করেছি, যে নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত। আমি একটা ছক অ্যাড করেছি তোমাদের জন্য, একটু বুঝতে সুবিধে হবে বলে। এটা আমাদের অলরেডি বলা রয়েছে, তবু এখানে আমি একটা ছক তোমাদের জন্য দিয়েছি, যে জলবায়ু এবং বায়োমের নাম, যে নিরক্ষীয় অঞ্চলে হাই টেম্পারেচার থাকে, উচ্চ তাপমাত্রা থাকে এবং তার সাথে সাথে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। আমরা জানি সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল নিরক্ষীয় অঞ্চল হয়ে থাকে এবং সেখানে সর্বাধিক তাপমাত্রা থাকে। এই জন্য সেখানে ট্রপিক্যাল রেন ফরেস্ট তৈরি হয়েছে, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য তৈরি হয়েছে এখানে, ট্রপিক্যাল রেন ফরেস্ট, যেখানে আমরা চাওড়া পাতাযুক্ত চিরহরিৎ গাছ, পরাশ্রয়ী উদ্ভিদ, অর্কিড প্রভৃতি দেখতে পাই। ভূমধ্যসাগরীয় যে আমাদের জলবায়ু রয়েছে, যেটা শীতকালীন বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালীন খরা দেখা যায়, সেখানে আমরা
বনভূমি এবং গুল্মভূমি দেখতে পাই, মানে উডল্যান্ড আর সাবল্যান্ড বলা হয়ে থাকে, যেখানে আমরা পর্ণমোচী চিরহরিত অরণ্য দেখতে পাই এবং কিছু খরা প্রতিরোধকারী বৃক্ষ আমরা দেখতে পাই। নাতিশীতোষ্ণ অঞ্চলে আমরা জেনারেলি পর্ণমোচী অরণ্য বা ডেসিডিউয়াস ফরেস্ট দেখতে পাই, যার মধ্যে মেসোফাইট এবং পর্ণমোচী উদ্ভিদ থাকে। আর মেরু অঞ্চলে যেগুলো তুন্দ্রা অঞ্চল বা অ্যালাপাইন তুন্দ্রা অঞ্চল দেখা যায়, সেখানে গুল্ম জাতীয় গাছ, ঘাস এবং বৃক্ষবিহীন গাছ আমরা দেখতে পাই। এই ছকটা আমি শুধু তোমাদের অ্যাড করেছি এক্সট্রা। ট্রপিক্যাল ফরেস্ট আমরা আগের দিন পড়েছিলাম যে আপেক্ষিক, আমাদের আর্দ্রতার আপেক্ষিক মাত্রার উপর ভিত্তি করে ট্রপিক্যাল ফরেস্টকে আমরা ভাগ করেছি, যে ভেজা চিরহরিত অরণ্য বা বৃষ্টি অরণ্য, যেগুলো আমাদের কোন কোন গাছ এখানে দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে সবুজ আচ্ছাদন, যেটাকে আমরা ক্যানোয়ে বলে থাকি। বলেছিলাম যে গাছের উপরে একটা ক্যানোয়ে দেখা যায়, যে যার কারণে সূর্য রশ্মি নিচে অব্দি পৌঁছতে পারেন। এখানে মৃত্তিকা স্তরে ঘাস অনুপস্থিত হয়। স্যাঁতস্যাঁতে অসম্পূর্ণ চিরহরিৎ, যেটাকে ময়েস্ট সেমি এভারগ্রিন ফরেস্ট বলা হয়ে থাকে। এক্সাম্পল আমি বলেছি, পাতাঝরা গাছ দেখা যায় শাল চালতা। ময়েস্ট ডেসিডিউয়াস স্যাঁতস্যাঁতে পর্ণমোচী অরণ্য, যার হাইট 40 থেকে 45 হয়ে থাকে। কিছু গাছ থাকে, জেনারেলি এটা আমাদের ময়েস্ট ডেসিডিউয়াস অরণ্য কর্ণাটকের যে চন্দন বৃক্ষ, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কর্ণাটকে যে চন্দন বৃক্ষ দেখা যায় সেটা এই ফরেস্টের মধ্যে ইনক্লুডেড। পর্ণমোচী ডেসিডিউয়াস ফরেস্ট, এটা সেকেন্ড পার্টের মধ্যে রয়েছে, যেটা আমাদের পাঞ্জাব, বিহার, উড়িষ্যাতে দেখা যায়। এক্সাম্পলের মধ্যে অর্জুন গাছ এবং বাঁশ গাছ, শাল গাছ ইম্পর্টেন্ট। মরুভূমি অরণ্য ডেজার্ট ফরেস্ট, গ্রীষ্মকালে উষ্ণ এবং উত্তপ্ত, শীতকাল অত্যন্ত শীতল হওয়ার কারণে এখানে ফণিমনসা, ঘৃতকুমারী, অ্যালোভেরা এবং ক্যাকটাস জাতীয় গাছ দেখা যায়। উপকূলবর্তী অরণ্য যেটা টাইডাল ফরেস্ট, যেখানে আমরা সুন্দরী, গরান, গেও, কেওড়া, বোড়া, কলসি, হাজগোজা এই ধরনের লবণাম্বু উদ্ভিদ আমরা দেখতে পাই। লবণাম্বু উদ্ভিদ আর কিছু উল্লেখযোগ্য সপুষ্পক উদ্ভিদও আমরা দেখতে পাই, বেল, কুল, বাবলা, বেত, নিশিন্দা, এগুলো আমরা দেখতে পাই। এবং এখানে দেখতে পাই উদ্ভিদের, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর মধ্যে পড়ে, উদ্ভিদের সর্বাধিক অভিযোজন দেখা যায় এই প্রকার অরণ্য। ওকে, কনিফার অরণ্য নীলগিরি পাহাড়, মহাবালেশ্বর এবং পঞ্চমী পাহাড়ে দেখা যায়। এক্সাম্পলের মধ্যে অর্কিড এবং বাঁশ। পূর্ব হিমালয় অরণ্য, ইস্টার্ন হিমালয়ান ভেজিটেশন ফরেস্ট, যেগুলো আমাদের অত্যাধিক বৃষ্টিপাত, অত্যাধিক আর্দ্রতার কারণে এখানে শিশু, কদম, জারুল, কাঞ্চন গাছ দেখা যায়। আর নাতিশীতোষ্ণ টেম্পারেটের মধ্যে ভারতের নীলগিরি পর্বত রয়েছে এবং অরণ্য ঘন, এখানে পাইন ও কনিফার এবং বিভিন্ন প্রকার ঘাস দেখা যায়। তো এতটা আমাদের আগের ক্লাসে পড়া হয়েছিল। ওকে, বলো এর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে, পিডিএফ আমি আগেই দিয়ে দিয়েছি, এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কিছু বুঝতে পারোনি, তাহলে আমাকে জিজ্ঞেস করে নাও। এরপর আমরা আজকের টপিকটা শুরু করছি। বলো কারো কোনো ডাউট, কোনো কোশ্চেন? ওকে, তাহলে আজকে আমরা শুরু করছি আমাদের নেক্সট চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের জিওগ্রাফিতেও আমরা অলরেডি পড়েছি। সেটা হচ্ছে পরিবেশ গঠনকারী বিভিন্ন মণ্ডল, ডিফারেন্ট স্ফিয়ার্স ইন এনভায়রনমেন্ট। খুব ইম্পর্টেন্ট, জিওগ্রাফিতেও আমরা এটা পড়েছি, ছোটবেলাতেও আমরা এটা পড়েছি, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তার মধ্যে আমরা দেখব পরিবেশের যে বিভিন্ন উপাদানগুলির উৎসের তারতম্যের ভিত্তিতে আমরা 4টি মণ্ডলে ভাগ করে থাকি। কি পরিবেশের বিভিন্ন উপাদান থাকে, উপাদান যেগুলো আমাদের থাকে তার উৎসের তারতম্য, অর্থাৎ সেগুলো কোন জায়গা থেকে পাওয়া যায় তার ভিত্তিতে আমরা এগুলোকে ভাগ করে থাকি। ফার্স্ট আমাদের শিলামণ্ডল, নেক্সট আমাদের রয়েছে বায়ুমণ্ডল, তারপরে রয়েছে বাড়িমণ্ডল এবং একদম শেষে রয়েছে আমাদের জীবমণ্ডল। এই 4টে সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ওকে, তো ফার্স্ট আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল, যেটাকে আমরা বলি লিথোস্ফিয়ার। আমাদের যে সমগ্র ভূত্বক, যেটাকে আমরা আর্থ সারফেস বলে থাকি, সে আর্থ সারফেস এবং গুরুমণ্ডলের সবচেয়ে উপরে অবস্থিত অর্ধ নমনীয়, যেটা নমনীয় এবং যেটা অর্ধ তরল, মানে হাফ লিকুইড এবং হাফ সলিড নিয়ে গঠিত বিশেষ অংশকে আমরা বলে থাকি শিলামণ্ডল বা অশ্বমণ্ডল। যেটা আমরা প্রত্যেকেই পড়েছি, আমাদের যে আর্থ সারফেস রয়েছে, যে ভূত্বক রয়েছে, ক্রাস্ট যেটাকে বলা হয়, সেটা আমাদের হাফ লিকুইড থাকে এবং হাফ কঠিন পদার্থ থাকে।
আমরা প্রত্যেকেই জানি মোটামুটি যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী একটা যে আগুনের গোলা মতো গোলা ছিল, সেখান থেকে কি হয় দীর্ঘদিন বছর লক্ষ বছর ধরে তাপ বিকিরণ করে উপরের পোর্শনটা আমাদের সলিড বা শক্ত হয়েছে এবং সেন্টার বা কেন্দ্রের দিকে আমাদের এখনো লাভা রয়েছে। এবং আমরা এগুলো জিওগ্রাফি যদি আমরা আগে পড়েছি, আমরা 9-10-এ পড়েছি, সেখানে দেখেছি যে আর্থ সারফেসের উপরে যে বলা হয়ে থাকে যে বিভিন্ন পাতের মাধ্যমে আমরা যদি একটা জাস্ট একটা ছবি বা পিকচারের মতো করে ভাবি, যেটা আমাদের যদি পৃথিবী হয়ে থাকে, তাহলে পৃথিবীর যে সেন্টার মিডিল পয়েন্টে, যে মাঝখানের পয়েন্টে, এই জায়গাতে এখনো আমাদের বেশিরভাগ লাভা রয়েছে। এবার উপরের দিকে, যত উপরের দিকে যাব তত আমাদের যে বিভিন্ন খনিজ পদার্থ নিয়ে আর্থ সারফেস তৈরি হয়েছে, তাহলে এই জায়গাগুলো কি বিভিন্ন পার্টে পার্টে এরকম পাতের আকারে আমাদের ভাগ রয়েছে। এবং বলা হয় যে এই লাভার উপরে এই পাতগুলো ভাসমান অবস্থায় রয়েছে। এবং বিভিন্ন সময় কি হয়, যেহেতু এগুলো লিকুইডের ওপরে এই পাতগুলো ভাসছে, ফলে একটা পাতের সাথে আরেকটা পাতের সংঘর্ষ প্রায়ই হয়ে থাকে, যার কারণে আমাদের তৈরি হয় আর্থকুয়েক বা যেটাকে আমরা বলি ভূমিকম্প। প্রত্যেকেই আমরা জানি এই কারণে আমাদের ভূমিকম্প সৃষ্টি হয়, যে পার্ট সংস্থানিক তত্ত্ব, যেটাকে প্লেট তত্ত্ব বলা হয়ে থাকে, এই কারণে আমাদের ভূমিকম্প হয়। এবার এগুলো তো আমাদের জিওগ্রাফির বিষয়বস্তু গেল, তো এগুলো আমাদের এত থিওরি জানার বিশেষ দরকার নেই। বললাম কারণ একটা রয়েছে, কারণ এই ভূত্বক যেটা রয়েছে, মানে একদম ওপরের সারফেসের এই যে আমাদের সারফেসটা রয়েছে, একদম ওপরের যে সারফেসটা রয়েছে, এই সারফেসটা কি কি নিয়ে গঠিত সেটাকেই আমাদের জানতে হবে। তো এই যে ভূত্বক বা ক্রাস্ট রয়েছে, তার প্রথম সেটা আমাদের প্রায় 12টি বিশেষ মৌলিক পদার্থ আমাদের এখানে দেখা যায়, যে ডিফারেন্ট টাইপের 12টা ইম্পর্টেন্ট মৌলিক পদার্থ আমাদের এই ভূত্বকের মধ্যে রয়েছে। অর্থাৎ সবচেয়ে উপরের স্তর যেটা আমাদের রয়েছে, পৃথিবীর সবচেয়ে উপরের স্তর, যেখানে আমাদের এরকম 12টি মৌলিক পদার্থ রয়েছে, এই অঞ্চলটাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। প্রত্যেকেই কম বেশি এটা আমরা পড়েছি, আবার এখানে আমাদের পড়তে হবে। প্রথম স্তরটাকে বলা হয় সিয়াল, SIAL বলা হয়ে থাকে সিয়াল। এবার কেন নামটা সিয়াল বলা হয়েছে, তার একটা বড় কারণ এখানে আমরা দেখতে পাই সিলিকন এবং অ্যালুমিনিয়াম। SI ফর সিলিকন, AL ফর অ্যালুমিনিয়াম। তাহলে এই সারফেসে, সিয়াল সারফেসে থাকে কি, সিলিকন থাকে এবং অ্যালুমিনিয়াম থাকে, এই জন্য এর নামটা হচ্ছে সিয়াল স্তর, যেটা ভূত্বকের সবচেয়ে উপরের স্তর থাকে। এবং যেহেতু উপরে থাকে, সেই কারণে এটা সবচেয়ে হালকা হয়ে থাকে। এবং এই স্তর নিয়ে আমাদের যে ডিফারেন্ট কন্টিনেন্ট বা মহাদেশ রয়েছে, সেই মহাদেশ গঠিত, মানে আর্থ সারফেস। এটাকেই বলা হয় ভূত্বকীয় মহাদেশীয় ভূত্বক, যেটা প্রায় আমাদের প্রত্যেকটি মহাদেশে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত আমাদের এই সিয়াল স্তরটা, টোটাল স্তরটা আমাদের অবস্থিত। এবার এটা সরি 30 থেকে 40 হবে না, 3 থেকে 4 কিলোমিটার হবে। আচ্ছা, এবার যে সীমা স্তরটা রয়েছে, যেটা তার জাস্ট একটু নিচে অবস্থান করছে, যেটা আমাদের সরি ঠিকই আছে, 30 থেকে 40 ঠিকই আছে। আচ্ছা, এবার যে সীমা স্তরটা রয়েছে, সেকেন্ড যে স্তরটা রয়েছে, যেটা আমাদের জেনারেলি দেখা যায় যে আমাদের মহাসাগর, মানে আমাদের যে বিভিন্ন ওশানস রয়েছে, সেই ওশানের ক্ষেত্রে আমরা সীমা স্তরটা দেখতে পাই, যেটা গঠিত হয় SI ফর সিলিকন, MA ফর ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম এবং সিলিকন দ্বারা গঠিত বলে এই স্তরটা একটু ভারী হয়ে থাকে, তুলনামূলকভাবে ভারী হয়, এবং সমুদ্রের নিচে এটা প্রায় 7 কিলোমিটার বা 7 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এই স্তরটাকে বলা হয় মহাসাগরীয় ভূত্বক। খুব ইম্পর্টেন্ট, একটু ধরে রাখবে, একটু মাথায় রাখবে যে সিয়াল স্তরটাকে মহাদেশীয় ভূত্বক বলা হয়, আর সীমা স্তরটাকে মহাসাগরীয় ভূত্বক বলা হয়। এবার এই ভূত্বকের নিচে কিছু সান্দ্র, মানে হাফ ভেজা, নরম সফট একটা স্তর থাকে, যার উপর পাতগুলো ভাসমান অবস্থায় থাকে, যেটাকে আমরা বলি অ্যান্থনোস্ফিয়ার, যেটাকে আমরা বলে থাকি অ্যান্থনোস্ফিয়ার। ওকে, দেখো এই দুটো স্তর আমাদের মনে রাখতে হয়, এখান থেকে MCQ এসে থাকে যে ভূত্বকীয় মানে মহাসাগরীয় ভূত্বক কোন ভূত্বকের কোন অংশটাকে বলা হয়। অপশনে সিয়াল থাকবে, অপশনে সীমা থাকবে, বা সীমা স্তরের মধ্যে কোন দুটি এলিমেন্ট দেখা যায়।
সিলিকন এবং ম্যাগনেসিয়াম, বা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এভাবেও কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে। ওকে, নেক্সট ভূত্বকের পরে আমাদের রয়েছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলটা কি, যেটাকে আমরা ম্যান্টেল বলে থাকি, MANTL। এটা কি, আমাদের যে ভূত্বক রয়েছে এবং আমাদের সেন্ট্রাল কেন্দ্রমণ্ডল রয়েছে, তার মধ্যবর্তী অঞ্চলকে আমরা গুরুমণ্ডল বলে থাকি, যেটা প্রায় 30 থেকে 40 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমাদের আর্থ সারফেসে 30 থেকে 40 কিলোমিটার থেকে 3000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে আমাদের থাকে কার্বন থাকে, লোহা থাকে, সিলিকন থাকে এবং ম্যাগনেসিয়াম। এই যে মৌলগুলো, সেগুলো উচ্চ তাপ এবং চাপে গলিত অবস্থায় থাকে। যেহেতু এর উপরে প্রায় 30 থেকে 40 কিলোমিটার গভীরে এরা বসবাস করছে, ফলে পৃথিবীর উপরের যত চাপ এগুলোর উপর থাকছে, এবং যেহেতু এটা কেন্দ্রমণ্ডলের কাছাকাছি, মানে যেটাকে লাভার কাছাকাছি থাকে, সেই জন্য এখানে উচ্চ তাপ আমরা দেখতে পাই এবং উপর থেকে প্রেসার আমরা দেখতে পাই। এই স্তর থেকে কি হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন হয়, যে লাভা যখন বেরিয়ে আসে, আমরা জানি যে বিভিন্ন সময় অগ্নুৎপাত হয়, তার ফলে এই মৌলগুলো লাভা হিসেবে বেরিয়ে আসে। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন থাকে যে আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয়, তখন যে লাভাগুলো বেরিয়ে আসে, সেটা কোন স্তর থেকে বেরিয়ে আসে? অপশনে দেবে যে ভূত্বক থেকে, গুরুমণ্ডল থেকে, বা কেন্দ্রমণ্ডল থেকে, অথবা আরেকটু ভালোভাবে দিতে পারে শিয়াল থেকে, সীমা থেকে, বা গুরুমণ্ডল থেকে। তাহলে এইভাবে কোশ্চেন দিলে কিন্তু আমাদের একটু কেয়ারফুলি অ্যান্সার করতে হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমাদের একদম শেষ পর্যায়ে রয়েছে গুরুমণ্ডল, যেটাকে কোর বলা হয়, কেন্দ্রমণ্ডল বা কোর বলা হয়, যেটা কি 3000 কিলোমিটারের পর থেকে 5100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে আমরা কোন কোন মৌল দেখতে পাই? এর মধ্যে আমরা জেনারেলি নিকেল এবং লোহা দেখতে পাই। নিকেল এবং লোহা যেহেতু ভারী ধাতু, সেই কারণে এগুলো আমাদের কেন্দ্রমণ্ডলের মধ্যে থাকে। এই জন্য নিকেল আর লোহাকে একসাথে আমরা বলি নাইফ, NIF, যার টেম্পারেচার প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5500 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আমরা টেম্পারেচার লক্ষ্য করতে পারি। ওকে, তাহলে এই যে তিনটে আমরা স্তর পড়লাম, এগুলো আমাদের অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ারের মধ্যে রয়েছে। ক্লিয়ার? বলো, এর মধ্যে যদি কারো কোশ্চেন থাকে, কোনো যদি জিজ্ঞেস করার হয় বলো, কিছু যদি বুঝতে না পারো বলো। ওকে, নেক্সট দেখো, তাহলে এই স্তরে আমরা বিভিন্ন মৌলগুলোকে দেখতে পাই। সেই মৌলগুলো কি কি ওজনের অনুপাতে রয়েছে তার আমি একটা ছক দিয়েছি। তার মধ্যে অক্সিজেন রয়েছে প্রায় 46.6%, আর সিলিকন 27.7, বাকি টোটালি পার্সেন্টেজ দেওয়া আছে। বাকিগুলো পড়তে হয় না, শুধুমাত্র আমাদের অক্সিজেন পড়তে হয়। তার কারণ আমাদের পরীক্ষায় কোশ্চেন এভাবে আসে যে ভূত্বকে যে মৌলগুলো থাকে, তার মধ্যে সব থেকে বেশি ওজনের কোন মৌল থাকে এবং কত পার্সেন্টেজ বেশি থাকে? 46.6% অক্সিজেন আমরা আর্থ সারফেসে পেয়ে থাকি, সেই জন্য মোস্ট অ্যাবান্ডেন্ট বলা হয়ে থাকে। এবার এই শিলামণ্ডলের গুরুত্বটা কি, যে প্রয়োজনীয়তা কি শিলামণ্ডল? তাহলে অবভিয়াসলি আমরা জানি যে এই যে শিলা চূর্ণ, শিলাগুলো যেগুলো বেরিয়ে আসে, সেগুলো বিভিন্ন প্রাকৃতিক কার্যের ফলে শিলা চূর্ণে পরিণত হয়। যেমন আমাদের যে বিভিন্ন ভূমিকম্পের কারণে, বা আমরা বিভিন্ন যে মাইনিং করে থাকি, বা বিভিন্ন প্রেসারের কারণে এই শিলাগুলো ধীরে ধীরে ভেঙে যায়। তো এই শিলা চূর্ণের সাথে আমাদের যে বিভিন্ন জীবজ পদার্থ বা হিউমাস মিশ্রিত হয়ে, জীবজ পদার্থ মানে বিভিন্ন প্রাণীরা মারা যাওয়ার পরে তাদের দেহের যে অংশবিশেষ রয়েছে, আর হিউমাস মিশে আমাদের তৈরি করে মৃত্তিকা বা সয়েল। এবং এই সয়েলটাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সয়েলের মাধ্যমেই আমাদের উদ্ভিদ যারা রয়েছে তারা খাদ্য তৈরি করতে পারে। প্রয়োজন আমাদের যে উদ্ভিদের যে খাদ্যের জন্য যে প্রয়োজন, খাদ্য তৈরি করে এই জীবজ পদার্থ বা হিউমাসের মাধ্যমে। এবং এই মৃত্তিকা আমরা কোথা থেকে পাই? বিভিন্ন বন বা কৃষি উৎপাদনের উৎসস্থল, বিভিন্ন ফরেস্ট থেকে বা এগ্রিকালচার ফিল্ড থেকে আমরা এই মৃত্তিকাগুলো পেয়ে থাকি। এই মৃত্তিকাগুলো গভীর থেকে একদম
সেন্টার থেকে, মৃত্তিকা থেকে আমরা বিভিন্ন কয়লা বা পেট্রোলিয়াম আমরা এক্সট্রাক্ট করে থাকি, যেগুলোকে আমরা পেট্রোলিয়ামকে আমরা জেনারেলি পেয়ে থাকি ক্রুড অয়েল ফর্মে পেয়ে থাকি। কয়লা আমরা উত্তোলন করি কারণ আমরা বেশি তাপ বিদ্যুতের ওপর নির্ভরশীল, এবং আমরা জানি কয়লা বা পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয়, যে গাছপালা বিভিন্ন ভূমিকম্পের সময় যে গাছপালা সেগুলো মাটির নিচে চাপা পড়ে যায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পের ফলে, তারপর সেই গাছগুলো দীর্ঘদিন চাপে তাপে কয়লাতে পরিণত হয়। এবং পেট্রোলিয়াম এর মধ্যে আমাদের যে বিভিন্ন প্রাণী যারা রয়েছে তারা যখন এইভাবে মাটি চাপা পড়ে যায় তখন তারা দীর্ঘদিন চাপে তাপে পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল তৈরি করে। তাহলে যেগুলো আমাদের কয়লা হয় আমাদের কঠিন জীবাশ্ম বলা হয় কয়লাকে, এবং পেট্রোলিয়ামকে বলা হয় তরল জীবাশ্ম। জীবাশ্ম বলা হয় কারণ জীব থেকে এদের সৃষ্টি হচ্ছে, যেগুলো আমরা ইউজ করি জ্বালানি হিসেবে। আমরা জ্বালানি হিসাবে কয়লাকে আমরা জ্বালানি হিসাবে ইউজ করি, আমরা পেট্রোলিয়ামকেও জ্বালানি হিসেবে ইউজ করে থাকি। এবং এই মৃত্তিকা স্তর থেকে আমরা তাপ শক্তি সংগ্রহ করি, যেটা আমরা বললাম যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে ব্যবহার করা হয়। আমরা বললাম আমরা এখনো বেশিরভাগই তাপ বিদ্যুতের উপর নির্ভরশীল, এই কয়লা পুড়িয়ে আমরা তাপ বিদ্যুৎ তৈরি করি। এবং শিলামণ্ডলে বিভিন্ন খনিজ আকরিকের উৎসস্থল, আমরা যে বিভিন্ন মাটি খুঁড়লেই তো আমাদের লোহা থাকে না, বা মাটি খুঁড়লেই আমাদের অ্যালুমিনিয়াম থাকে না, আমরা কিভাবে পাই? আকরিক হিসেবে পেয়ে থাকি। আকরিক মানে কি? বিভিন্ন এরকম যে মৌলগুলো হয়ে থাকে সব একসাথে মিশে থাকে, হেমাটাইট, তারপর আমাদের যে বক্সাইট, যেগুলো আমাদের বিভিন্ন আকরিক থাকে, সেই আকরিক থেকে আমরা বিভিন্ন খনিজ পদার্থকে নিষ্কাশন করে থাকি, যেগুলো আমাদের এই শিলামণ্ডলে পাওয়া যায়। ওকে, তাহলে আমরা শিলামণ্ডলটা আমরা কমপ্লিট করলাম। এবার আমাদের তারপরে সেকেন্ড যে স্তর সেটা আমাদের হচ্ছে বায়ুমণ্ডল। এটা এক কেন আছে, 2 হওয়ার কথা, সেকেন্ড, আচ্ছা সরি। নেক্সট যে স্তর সেটা আমাদের হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল যেটাকে আমরা অ্যাটমসফিয়ার বলে থাকি। আচ্ছা, নেক্সট যে স্তর সেটা আমাদের বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলটা কি? আমরা জানি পৃথিবীর চারিদিকে একটা অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীর চারদিকে অবস্থান করছে, যেটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি, যে হাওয়া বইছে, ঠান্ডা লাগছে, গরম বাতাস কি ঠান্ডা বাতাস, এটা আমরা ফিল করতে পারি, যেটা পৃথিবীর চারিদিকে এইরকম গ্যাসীয় আবরণ একটা সবসময় ফিল করে থাকি। এবং এটা থাকার বড় কারণ কি, কেন এই গ্যাসীয় আবরণটা আছে, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের পৃথিবীর অভিকর্ষ বল। পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবেই কিন্তু আমাদের বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে। যদি পৃথিবীর অভিকর্ষ বল না থাকতো তাহলে কিন্তু বায়ুমণ্ডল তৈরি হতো না। এই জন্য চাঁদের ভর আমাদের থেকে প্রায় 1/6 হওয়ার কারণে, অভিকর্ষজ ত্বরণ সেখানে 1/6 হওয়ার কারণে চাঁদে কিন্তু কোনো বায়ুমণ্ডল আমরা দেখতে পাই না। এই কারণে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবেই কিন্তু আমাদের বায়ুমণ্ডল পৃথিবীর চারিদিকে আবর্তন করছে, নাহলে পৃথিবী এত স্পিডে ঘুরছে, হাওয়ার মানে বেরিয়ে চলে যেত। এবং বায়ু অভিকর্ষজ ত্বরণের কারণেই কিন্তু এই যে গ্যাসীয় সারফেসটা আমাদের পৃথিবীতে অবস্থান করছে। নামকরণ কিভাবে নামকরণ করা হয়েছে? অ্যাটমসফিয়ার শব্দটা এসছে গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ হচ্ছে গ্যাসীয় অবস্থা, এবং অ্যাটমস তারপরে স্ফেরিয়া কথার অর্থ হচ্ছে বলয় বা মণ্ডল। তাহলে দুটোকে আমরা একসাথে মানে মিলে তৈরি করেছি বায়ুমণ্ডল। বিস্তৃতি, যেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উপাদানের মধ্যে আমরা দেখি বিভিন্ন গ্যাসের মিশ্রণ থাকে, বিভিন্ন ধরনের গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, আমাদের কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, হাইড্রোজেন, প্রচুর এরকম গ্যাস থাকে। আর কিছু জলীয় বাষ্প থাকে এবং কিছু ধূলিকণা থাকে, যেগুলো নিয়ে আমাদের বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার গঠিত। তো এবার এখানে আমাদের পড়বো যে বায়ুমণ্ডলের যেসব গ্যাসীয় উপাদান রয়েছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে রয়েছে কি? নাইট্রোজেন। আমরা আগেই পড়েছি, আগে থেকে এটা আমরা জানি যে নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তারপর থাকে অক্সিজেন, যেটা আমাদের শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন ইজ ম্যান্ডেটরি। 20% থাকে, 20.94%, 21 আমরা করতে পারি। হাইড্রোজেন 78 করতে পারি রাউন্ড ফিগারে।
এছাড়া অল্প মাত্রায় আর্গন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে 0.04%। তো এগুলো আমাদের পার্সেন্টেজ হিসেবে আমাদের কিন্তু মনে রাখতে হয়, কারণ এক্সামে আমাদের পার্সেন্টেজ কিন্তু আমাদের প্রায় জানতে চায়। এবার সেই কারণে আমি তোমাদের একটা ছক করে দিয়েছি, সেই ছকের মধ্যে আমরা পড়বো যে উপাদান কি কি রয়েছে এবং তার শতকরা কত পার্সেন্টেজ রয়েছে সেটা আমরা পড়বো। নাইট্রোজেন রয়েছে 78.8%, অক্সিজেন বললাম 20.94%, কার্বন ডাই অক্সাইড রয়েছে আমাদের 0.04%। তো এগুলো আমাদের পার্সেন্টেজ রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। এবার এই গ্যাসগুলো সম্পর্কে আমি তোমাদের দু একটা ইনফরমেশন অ্যাড করেছি, যেগুলো একটু দেখবো আমরা, যে এই গ্যাসগুলো সম্পর্কে আমাদের মানে হিউজ ইনফরমেশন লাগবে না, যতটা লাগবে সেগুলো আমরা একটু ডিসকাস করছি। প্রথম গ্যাস যেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন সম্পর্কে দু চারটে কথা আমরা জানবো এখানে, যে এই যে নাইট্রোজেন গ্যাসটা রয়েছে এটা বায়ুর মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে, কিন্তু একটা বড় কথা কি, বায়ুমণ্ডলে কিন্তু নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় গ্যাস রূপে অবস্থান করে, অর্থাৎ সে কিন্তু কোনো রকম কাজ করে না। যখন নাইট্রোজেন গ্যাস অ্যাটমসফিয়ারে থাকে সে কিন্তু কোনো রকম কাজই করে না, না শ্বাস কার্যে, না আগুন জ্বালাতে, না আগুন নেভাতে, কোনো কিছু হিসেবে কাজ করে না। যতক্ষণ সে অ্যাটমসফিয়ারে থাকে সে কিন্তু অপরিবর্তনীয় অবস্থায় থাকে, সে কিন্তু কোনো রকম পরিবর্তন তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি না। কিন্তু বায়ুমণ্ডলে নাইট্রোজেন কাজ করে কিভাবে, অক্সিজেনের দ্রাবক হিসেবে, অক্সিজেনের সলভেন্ট হিসেবে কাজ করে থাকে। যে অক্সিজেন, নাইট্রোজেনকে ছাড়া কিন্তু অক্সিজেন কাজ করতে পারে না, বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেনের দ্রাবক হিসেবে কাজ করে। তাহলে এত পার্সেন্ট যে নাইট্রোজেন রয়েছে তার কাজটা কি, কি করে? নাইট্রোজেনের কাজ হচ্ছে যে বিভিন্ন ব্যাকটেরিয়া রয়েছে তারা বিভিন্ন দেহের মধ্যে, আমরা পড়বো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এগুলো আমরা পরে পড়বো। বিভিন্ন ব্যাকটেরিয়া কি করে, তাদের দেহের মধ্যে অবস্থিত বিভিন্ন এনজাইম বা উৎসেচকের সাহায্যে বিভিন্ন যৌগ গঠন করে থাকে। সেই যে যৌগ গঠন করে যেগুলো আমাদের হেল্প করে খাদ্য উৎপাদন করতে, বিভিন্ন খাদ্য যেগুলো আমাদের উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, এবং আমাদের যে অঙ্গজ জনন হয়, যে অঙ্গজ জনন বলতে আমরা জননটা আমাদের বায়োলজিতে আমরা যদি পড়ে থাকি অঙ্গজ জনন, তারপরে আমাদের যৌন জনন, সেগুলো আমাদের রয়েছে, বিভিন্ন অঙ্গজ জনন হয়ে থাকে, অযৌন জনন। তো এগুলো আমাদের অঙ্গজ জনন মানে একটা জায়গা থেকে, কারণ উদ্ভিদের ক্ষেত্রে অযৌন বা অঙ্গজ জনন হয় মানে কি, একটা গাছের ডাল ভেঙে তুমি পুঁতে দিলে সেখান থেকে আবার একটা গাছ হয়ে গেল, একটা গাছের বীজ তুমি পুঁতে দিলে সেখান থেকে গাছ হয়ে গেল। তাহলে পার্টিকুলারলি কোনো সেক্স অর্গান যদি ইনক্লুডেড না থাকে বা যে কোনো অঙ্গ থেকে যদি জনন কার্য সম্পন্ন হয়ে থাকে সেটাকে আমরা এক কথায় অঙ্গজ জনন বলি। যাই হোক, তো এই নাইট্রোজেন ইম্পর্টেন্ট কারণ কি, যে এটা আমাদের জীবজগতে প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করতে সাহায্য করে। যে আমাদের তিন ধরনের খাদ্য আমরা দেখতে পাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেট আমরা পেয়ে থাকি যে আমাদের হচ্ছে উদ্ভিদ থেকে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা পেয়ে থাকি, প্রাণী থেকে আমরা প্রোটিন জাতীয় খাদ্য পেয়ে থাকি, আর ফ্যাট জাতীয় খাদ্য আমরা বিভিন্ন, এই যে মাখন থেকে শুরু করে তেল থেকে শুরু করে আমরা ফ্যাট জাতীয় খাদ্য পেয়ে থাকি। এই ফ্যাটের আমাদের হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যের যে একটা কার্যকরী একক হয়ে থাকে, যেমন কার্বোহাইড্রেটের কার্যকরী একক শর্করা হয়, প্রোটিন জাতীয় খাদ্যের কার্যকরী একক কি, কে বলতে পারবে? প্রোটিন জাতীয় খাদ্যের কার্যকরী একক অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। আর ফ্যাট জাতীয় খাদ্যের কার্যকরী একক HCl HCl। বাবারে, HCl, দাদা দাদা বাবা HCl নিয়ে চলে গেলে। আচ্ছা, ফ্যাটের কার্যকরী একক কি? লিপিড। লিপিড না বলে, অ্যাকচুয়ালি লিপিড বলতে পারো বাট লিপিড কারেক্ট নয়, কারণ লিপিড একটা অন্য ফর্মে থাকে, এটা ফ্যাটি অ্যাসিড। ওকে, ফ্যাটি অ্যাসিড হচ্ছে এক্স্যাক্টলি অ্যান্সার। তো যাই হোক, প্রোটিনের যে কার্যকরী একক অ্যামাইনো অ্যাসিড, সেটা তৈরি করতে কিন্তু নাইট্রোজেন আমাদের প্রয়োজন, এবং নাইট্রোজেনের মাধ্যমে কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড ফর্মেশন হয়ে থাকে। তো এই প্রোটিন জাতীয় খাদ্যতে নাইট্রোজেন খুব এসেন্সিয়াল। এবার নাইট্রোজেন কিন্তু দেখো বলাই আছে, দেখো সরাসরি কিন্তু কোনো প্রাণী বা উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে পারে না। তোমার মনে হচ্ছে হ্যাঁ, উদ্ভিদ কি করছে, এই নাইট্রোজেন বা এই ব্যাকটেরিয়া কি করছে,
নাইট্রোজেনকে সংবর্ধন করছে, আমরা যে খাবার খাচ্ছি তার মধ্যে নাইট্রোজেন আছে। তো সবচেয়ে ভালো হয় কি, আমরা যদি ডাইরেক্ট নাইট্রোজেন খেয়ে নিই তাহলে তো সবচেয়ে ভালো হয়। তাহলে উদ্ভিদের কি দরকার, আমরা তো সরাসরি নাইট্রোজেনকে যদি খেয়ে নিই তাহলে আমাদের সুবিধে, বেশি পরিমাণে পাবো। কিন্তু না, আমরা কিন্তু সরাসরি উদ্ভিদ বা প্রাণী কিন্তু নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে না। যদি পারতো তাহলে নাইট্রোজেন যুক্ত অ্যাটমসফিয়ারে ডাইরেক্ট উদ্ভিদ অ্যাটমসফিয়ার থেকেই নাইট্রোজেনকে কালেক্ট করে নিয়ে খাবার তৈরি করে নিতে পারতো। কিন্তু এটা পসিবল হয় না, এটা উদ্ভিদ কিন্তু করতে পারে না। সেই কারণে প্রয়োজন হয় বিভিন্ন ব্যাকটেরিয়া। তাহলে দেখো আমাদের যে জগৎ যেটা তৈরি হয়েছে, প্রত্যেকের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। ওকে, প্রত্যেকের কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে। ফলে কোনো একটা জিনিস যদি এনভায়রনমেন্ট থেকে বিলুপ্ত হয় বা চলে যায়, যে কোনো একজনের কাজ হ্যাম্পার্ড হওয়ার জন্য কিন্তু পুরো এনভায়রনমেন্ট বা ইকোলজি বা ইকোসিস্টেম কিন্তু ব্যাহত হয়। যেটা আমরা পড়বো, খাদ্য খাদক সম্পর্ক যখন পড়বো তখন আমরা এটা সম্পর্কে ডিটেলসে ডিসকাস করব, যে প্রাথমিক খাদক, গৌণ খাদক, সর্বোচ্চ খাদক, প্রগৌণ খাদক কি, এগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব। ওকে, তার মানে নাইট্রোজেন ছাড়া কিন্তু কোনো প্রাণী বা উদ্ভিদ বাঁচতে পারে না, এটা বড় কথা। কিন্তু সরাসরি আবার কিন্তু গ্রহণও করতে পারে না, ডিপেন্ড করতে হয় আমাদের। এবার নেক্সট যেটা গ্যাস, যেটা আমরা সব থেকে ইম্পর্টেন্ট আমরা জানি, সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। তো অক্সিজেন গ্যাস আমরা জানি, অক্সিজেন সবসময় একটা সক্রিয় গ্যাস হিসেবে কাজ করে। সক্রিয় গ্যাস কি, কারণ কি এটি সহজেই অন্য মৌলের সাথে যৌগ গঠন করতে পারে। যদি অ্যাটমসফিয়ারে অক্সিজেন থাকে তাহলে কিন্তু অন্য যে কোনো, যেমন আমাদের ম্যাঙ্গানিজ মানে ম্যাগনেসিয়ামের সাথে MgO2, অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়ামের সাথে সোডিয়াম অক্সাইড, তো প্রত্যেকের সাথে আয়রনের সাথে আয়রন অক্সাইড গঠন করে। তো সহজেই দেখো অন্য মৌলের সাথে সে যৌগ গঠন করতে পারে। এই জন্য এটাকে আমরা সক্রিয় গ্যাস বলে থাকি। সক্রিয় আর নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় কেন বলা হয়, কারণ কারো সাথে পাঁচে থাকে না, আমি বাবু যা জানি আমি ঠিক, তো কারো আমি সাথেও থাকবো না, পাঁচেও থাকবো না, তাহলে সেগুলো আমাদের নিষ্ক্রিয় গ্যাস থাকে। আর অক্সিজেন কিন্তু একটা অ্যাক্টিভেটেড বা সক্রিয় গ্যাস। আমরা প্রত্যেকেই জানি প্রাণীর জীবন ধারণের জন্য অক্সিজেন অপরিহার্য। যদি হঠাৎ করে আমাদের প্রত্যেক গাছ বলে যে আমি অক্সিজেন দেওয়া বন্ধ করে দিচ্ছি, আমি অক্সিজেন দেবো না, আমার ভাল লাগছে না, তোমরা হচ্ছে আমাদের গাছপালা নষ্ট করছো, তো আমি অক্সিজেন দেবো না। তো অক্সিজেন যদি গাছ আমাদের বলে যে আমরা অক্সিজেন দেবো না, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে আমরা খাবার না খেয়ে আমরা বেঁচে থাকতে পারবো, জল না খেয়েও আমরা কিছুদিন বেঁচে থাকতে পারবো। কিন্তু যদি অক্সিজেন আমরা না পাই, কতক্ষণ বেঁচে থাকতে পারবো, আমরা কিন্তু বেঁচে থাকতে বা সার্ভাইভ করতে পারবো না। সেই জন্য অক্সিজেন কিন্তু আমাদের জন্য খুবই অপরিহার্য। অপরিহার্য মানে যেটা ছাড়া আমরা একদম বাঁচতে পারি। তাহলে প্রাণী শ্বাস গ্রহণ এবং শক্তি ও উত্তাপ বৃদ্ধির কাজে অক্সিজেন ব্যবহার করা হয়। তাহলে এখানে প্রাণীরা বিভিন্ন শ্বাস গ্রহণ করে, শ্বাস ত্যাগ করে, অক্সিজেনের মাধ্যমে শ্বাস গ্রহণ করে। শক্তি এবং উত্তাপ বৃদ্ধি, কারণ অক্সিজেন যখন আমরা কি করি, অক্সিজেন যখন আমরা গ্রহণ করি কি কাজে লাগে, আমরা যে খাবার খেলাম সে খাবারটা আমাদের বডির মধ্যে গেল, শরীরের মধ্যে গেল, শরীরের মধ্যে যে বিভিন্ন এনজাইম কাজ করছে, যে এনজাইমের কাজ করার জন্য কিন্তু আমাদের অক্সিজেন প্রয়োজন হয়। এই জন্য অক্সিজেন কি করে, আমাদের বডির মধ্যে এক্সোথার্মিক যে একটা রিয়াকশন হয়, এক্সোথার্মিক মানে তাপমুচি তাপগ্রাহী বিক্রিয়া হয়ে থাকে, মানে একটা রিয়াকশনে তাপ উৎপন্ন হয়, একটা তাপ শোষিত হয়। আমাদের বডির মধ্যে যে এক্সোথার্মিক বা হচ্ছে তাপমুচি বিক্রিয়া হয়, ফলে যে তাপ উৎপন্ন হয়, দেখবে খাওয়ার খাওয়ার পরে যদি বেশ ভালো খাবার দাবার খাও, দেখবে একটু জল খেতে ইচ্ছে করে। কেউ যদি দেখবে একটু বিরিয়ানি খেয়ে নাও, দেখবে বিরিয়ানি খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কসটা যদি হয় ভালো লাগে, বা একটু যদি ঠান্ডা কিছু পাই একটু ভালো লাগে। কেন হয়, কারণ এই ধরনের খাবার খেলে আমাদের বডিতে তাপ উৎপন্ন হয়, এবং তাপটাকে ঠান্ডা করার জন্য আমাদের কোনো লিকুইড খেতে হবে, জল খেতে হবে, কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, কোনো কিছু একটা খেতে হবে। দেখবে প্রত্যেকেই যদি একটা ভালো খাবার খাও, এই বিরিয়ানি খেলে, পোলাও খেলে, যেগুলো একটু রিচ খাবার খেলে আমাদের একটু জল খেতে হবে। ওকে, তার কারণ আমাদের বডিতে তাপ উৎপন্ন। এবার আমরা তো অক্সিজেনকে হিউজ হিসাবে ব্যবহার করছি, ব্যাপকভাবে আমরা অক্সিজেন কিন্তু ব্যবহার করছি, কিন্তু তারপরেও দেখো অক্সিজেন কিন্তু এনভায়রনমেন্টে শেষ হয়ে যাচ্ছে না। ব্যাপারটা কি, এত ব্যবহার করার পরেও বায়ুমণ্ডলে কিন্তু তার পরিমাণ প্রায় একই রয়েছে, খুব বেশি কিন্তু পার্থক্য হচ্ছে না। তার কারণ কি, আমরা যে অক্সিজেনটা গ্রহণ করছি উদ্ভিদেরা তার রিভার্সটা করছে।
উদ্ভিদেরা কিন্তু আমাদের এনভায়রনমেন্ট থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ছে। এবার আমি তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি যে উদ্ভিদেরা, আমি বললাম যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ছাড়ছে। এবার আমি যদি তোমাদের বলি যে উদ্ভিদেরা অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, তাহলে তোমরা কি বলবে যে আমি ভুল বলছি না ঠিক বলছি? কি বলবে বলো? উদ্ভিদেরা অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, আমার কথাটা সত্য না মিথ্যা? ঠিক সত্যি। স্যার, রাতের বেলায়। রাতের বেলা, দিনের বেলা হয় না? দিনের বেলা নেয় না? কি মনে হয়? দেখি কার কি মানে মতামত, দেখি কার কি কনসেপ্ট রয়েছে। দিনের বেলা কি নেয় না, না দিনের বেলা নেয়? হ্যাঁ, দিনের বেলাতেও নেয়, কিন্তু দিনের বেলাতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা বেশি ঘটে বলে মানে এক- অক্সিজেনটা বেশি উৎপন্ন হয় আর একদম কার্বন। কারেক্ট। তো দিনের বেলাতেও কিন্তু গাছ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে। কিন্তু দিনের বেলায় গাছ কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে গ্রহণ করে, অক্সিজেন কম পরিমাণে গ্রহণ করে। কিন্তু রাতের বেলায় সালোক সংশ্লেষ যখন বন্ধ থাকে, তখন কিন্তু গাছ অক্সিজেন কালেক্ট করে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তার মানে গাছ কিন্তু দুটো প্রসেসই করে। ওকে, এবার দেখো হ্যাঁ, নেক্সট। বলছি ওই সময় কি শ্বসন চলে? অবশ্যই অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ছাড়াটাই তো শ্বসন। কারণ শ্বসন না করলে কোনো একটা প্রাণী বাঁচবে কি করে? সেটা হতে পারে সবাত শ্বসন, হতে পারে অবাত শ্বসন। ওকে, অক্সিজেনের প্রেজেন্সে হতে পারে, অক্সিজেনের অ্যাবসেন্সে হতে পারে। সেগুলো আমাদের একটু সায়েন্সের টপিক, তাই তো? সবাত শ্বসন, অবাত শ্বসন, তাই তো এসা? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো আমরা আরেকটা যে আমাদের গ্যাস রয়েছে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট গ্যাস, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আচ্ছা, তো কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা রয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাটমসফিয়ারে দেখো খুব কম পরিমাণে রয়েছে। তো আমরা বলি কার্বন ডাইঅক্সাইড খুব খারাপ, খুব বাজে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড থাকলে খুব বাজে। আমি বলবো কার্বন ডাইঅক্সাইড বাদ দাও, এনভায়রনমেন্ট থেকে কার্বন ডাইঅক্সাইডকে আমি একদম জিরো করে দিই, তাহলে আমাদের জন্য কি খুব ভালো? তাহলে দেখো আরো অসুবিধা কি, গাছ তো খাবার তৈরি করার সময় কার্বন ডাইঅক্সাইডই পাবে না, তাহলে সে খাবার তৈরি করবে কি করে? তার মানে সমাজে ভালোও যেমন দরকার, খারাপও সেরকম দরকার। কারণ যদি সমাজে খারাপ না থাকে, আমরা ভালোর কদর করব। তাই জন্য সমাজেও দুটো দরকার, এনভায়রনমেন্টেও আমাদের কার্বন ডাইঅক্সাইডের দরকার, অক্সিজেনেরও দরকার। তো সমাজে যদি খারাপ লোক থাকে, তাহলেই ভালোর কদর হবে। খারাপ লোক কম থাকলে বেটার হয়, ভালো লোক বেশি থাকলে ভালো হয়। ওকে, তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দেখো খুব কম, 0.04% মাত্র, খুব কম পরিমাণে থাকে, 0.04%। কিন্তু এর গুরুত্ব রয়েছে। কি গুরুত্ব? আচ্ছা, এটা কেটে গেছে, সেকেন্ড। উদ্ভিদের যখন সালোক সংশ্লেষ হয়, আমি একটু আগেই যেটা বললাম, উদ্ভিদ যখন সালোক সংশ্লেষ করে বা ফটোসিনথেসিস করে, সেই প্রক্রিয়ার সময় কি হয়, খাদ্য উৎপাদন করার জন্য প্রয়োজন কি হয়, আমাদের কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু ফটোসিনথেসিস সময় এসেনশিয়াল এলিমেন্ট, যেটা কি করে থাকে, আমাদের তাপ শোষণ করে থাকে এবং জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আমরা বলবো যে তাপ শোষণ মানে কিভাবে করে থাকে, আমরা যখন গ্রিন হাউস গ্যাস পড়বো, পরিবেশ দূষণ, তখন দেখবো যে কার্বন ডাইঅক্সাইড কি করে, যে সূর্য থেকে যে এখানে দেওয়া নেই, ঠিক আছে, তো সূর্য থেকে যে রশ্মি এসে থাকে, সূর্যের যে রে এসে থাকে, যে সূর্য রশ্মিকে কি করে, কার্বন ডাইঅক্সাইড তার কালেক্ট করে বা জমা করে রাখে। এই কারণে এনভায়রনমেন্ট কিন্তু গরম হয়। তাহলে যদি বলো, তার মানে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি হয়, তাহলে আমাদের গরম খুব বেড়ে যাবে, যেটা আমাদের প্রেজেন্টলি হচ্ছে, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে বলে গরম হচ্ছে। এবার বলবে তাহলে স্যার কার্বন ডাইঅক্সাইড যদি না থাকে তাহলে তো ভালো। কার্বন ডাইঅক্সাইড যদি না থাকে, নাম্বার ওয়ান প্রবলেম, সালোক সংশ্লেষে পাবে না। নাম্বার টু প্রবলেম, যদি আমাদের কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন মানে হিটটাকে যদি অ্যাবজর্বই না করে, ঠান্ডায় তো মরে যাবে। তাহলে দুটোই আমাদের দরকার। তাহলে সেই কারণে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কিন্তু খুবই এসেন্সিয়াল। এবং ভূপৃষ্ঠের দেখো সব জায়গায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমান পরিমাণে থাকে না, ডিপেন্ড করে বিভিন্ন জায়গায়। যদি ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে যাই, যেগুলো শিল্প যেসব জায়গায় বেশি দেখা যায়, সেই জায়গায় আমাদের কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে থাকবে, গ্রামের দিকে কম পরিমাণে থাকবে। বিভিন্ন দেশে
এগুলো হচ্ছে বলা হয়, যেমন কার্বন হচ্ছে জিরো কার্বন, কার্বন ফ্রি স্টেট, কার্বন ফ্রি কান্ট্রি বলা হয়। প্রত্যেক দেশ কতটা করে কার্বন ডাই অক্সাইড আমাদের এনভায়রনমেন্টে ছাড়ছে সেগুলো কিন্তু কার্বন এমিটার স্টেট এরকম করে বলা হয়। তো আমাদের পাশাপাশি দেশ যেটা আমাদের ভুটান রয়েছে, যেটা কার্বন ফ্রি কান্ট্রি রয়েছে, তো যেটা হচ্ছে কার্বন শূন্য, তার কারণ অনেক রয়েছে। যে প্রচুর গাছপালা আছে বলে সেটা নয়, কারণ ভুটান অনেকভাবে কন্ট্রোল করে থাকে তাদের এনভায়রনমেন্টকে। তোমরা যদি ইউটিউবে গিয়ে ভুটানের কার্বন ফ্রি এটা সম্পর্কে দেখতে চাও, দেখতে পারো, সুন্দরভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করা রয়েছে। তাহলে দেখলে বুঝতে পারবে যে একটা দেশ যতই ভালো কাজ করুক, কিন্তু তার পাশাপাশি যে দুটো দেশ রয়েছে আমাদের, আমরা ভারত এবং তার পাশে চীন, তারা এত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এমিট করছে বা এনভায়রনমেন্টে ছাড়ছে, সেই কারণে ভুটান ভালো কাজ করলেও তাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কারণ হিমালয়ের পাদদেশে রয়েছে, সেই কারণে ল্যান্ডস্লাইড বা যে যে হিমালয়ের যে তোমার ওই হলো না যে বরফ যখন গলে আসছে, ল্যান্ডস্লাইড হচ্ছে, ভেঙে পড়ছে, তখন বন্যার কারণে ভুটান কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে ভালো কাজ করো, খারাপ কাজ করো, যাই করো, তোমার পাশের লোকটাকেও কিন্তু ভালো হতে হবে। তাহলে তুমি ভালো হলে হবে না, আমাদের পরিবেশ বা সমাজকেও কিন্তু ভালো করা তোমার দায়িত্বের মধ্যে সবসময় থাকবে। যে আমি ভালো মানেই সবাই ভালো থাকবে সেটা কিন্তু নয়। আমি ভালো কাজ করছি মানেই যে সবাই ভালো কাজ করবে, বা আমি করছি ও খারাপ কাজ করছে আমার দেখার দরকার নেই, সেটাও কিন্তু দরকার না। কারণ একজনের কারণে কিন্তু সমাজ ক্ষতিগ্রস্ত হয়, সেম ভাবে এনভায়রনমেন্টের ক্ষেত্রে। এবার কি, মানুষের বিভিন্ন কর্মমুখী কর্মকাণ্ড, যে বিভিন্ন কর্মকাণ্ড আমরা করে থাকি, যেগুলো কি কাঠ, কয়লা, খনিজ তেল আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি, আমাদের প্রয়োজন। কারণ আমাদের কাঠ যদি না হয়, কাঠকে আমরা ইউজ করি, কয়লা ইউজ করি, খনিজ তেলকে আমরা জ্বালানি হিসেবে ইউজ করে থাকি। এই কারণে এগুলোর পরিমাণ স্থির না থেকে হ্রাস বৃদ্ধি হয়। এবার বলবে স্যার কমছে তো, হ্রাস বৃদ্ধি কেন বলছে? যে বিভিন্ন যে এগুলো হয়ে থাকে, বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে, সেই জায়গায় গাছগুলো তার মধ্যে যাচ্ছে, তো তৈরি হচ্ছে, বাট যতটা পরিমাণ দরকার সেভাবে কিন্তু তৈরি হচ্ছে। ওকে, নেক্সট আমাদের গ্যাস ওজোন, যেটা সম্পর্কে আমরা পরে ডিসকাস করব। এখানে আমরা একটু ওজোন গ্যাস সম্পর্কে আমরা ডিসকাস করছি। যে ওজোন হচ্ছে বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ উপাদান বা গ্যাস, যেটা গঠিত হয় কিভাবে? তিনটে অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। O3 বলা হয়ে থাকে, তিনটে অক্সিজেন পরমাণু নিয়ে আমাদের ওজোন গঠিত হয়। কিভাবে ওজোন গ্যাস গঠিত হয় এটা আমরা পরে ডিসকাস করব, এখানে আমরা ডিসকাস করব না। আমি একটু তোমাদেরকে যখন গ্রিন হাউস পড়াবো তখন আমি এটা একটু রিয়াকশনের মতো করে আমি দেখাবো কিভাবে কাজ করে। যদিও টোটালি সায়েন্সের টপিক হবে, তবু আমি সেখানে একটু ভালো করে দেখাবো। তো এখানে জেনারেলি দেখে রাখো, ওজোন হচ্ছে O3, তিনটে অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। পৃথিবীতে বসবাসকারী জীবজগতের জন্য ওজোন স্তর গুরুত্বপূর্ণ। কেন? কারণ সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে এসে থাকে, এটা কি করে, ওজোন গ্যাস কি করে, আল্ট্রাভায়োলেট রে কে শোষণ করে পৃথিবীকে প্রাণীর বসবাস, এখানে প্রাণী কোথায় ছিল, একটা কপি করি, প্রাণীগুলোকে হস্তইকার করে দিয়েছি। যাই হোক, তো প্রাণীর বসবাসের উপযোগী করে থাকে। কারণ আল্ট্রাভায়োলেট রে কি আমাদের জন্য খুব ক্ষতিকারক। কি করে, যদি আল্ট্রাভায়োলেট রে আমাদের শরীরে পড়ে তাহলে কি হয়, ক্ষতিকর ক্যান্সার, যেটাকে আমরা স্কিন ক্যান্সার বলে থাকি, আমাদের স্কিনে যদি পড়ে তাহলে স্কিন ক্যান্সার তৈরি হয় এবং বিভিন্ন রোগ সৃষ্টি করে, যা জীবজগতের জন্য ক্ষতির কারণ। অবভিয়াসলি অতিবেগুনি রশ্মির কারণে আমাদের স্কিন ক্যান্সার হয়ে থাকে। নেক্সট আমাদের অন্যান্য আদার গ্যাসেস রয়েছে, অন্যান্য গ্যাস রয়েছে যেগুলো আমাদের এনভায়রনমেন্টে রয়েছে। সেই অন্যান্য গ্যাসের মধ্যে আমাদের আর্গন রয়েছে, নিয়ন রয়েছে, হিলিয়াম রয়েছে, ক্রিপ্টন রয়েছে, জেনন রয়েছে, হাইড্রোজেন, রেডন, আমাদের মিথেন, নাইট্রাস অক্সাইড, বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, যার মধ্যে বেশিরভাগ আমাদের নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। এরা কোন রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ওকে, এবার আমাদের হচ্ছে জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার সম্পর্কে কিছু কথা এখানে বলা হয়েছে। ছোট্ট কিছু ইনফরমেশন এখানে রয়েছে। ওয়াটার ভেপার যে সবচেয়ে নিচের স্তরে, জেনারেলি ওয়াটার ভেপার যেগুলো হয় জলীয় বাষ্প আমাদের নিচের স্তরে থাকে। কারণ কি নিচের স্তরে থাকার? যে জলীয় বাষ্প গুলো যেহেতু জেনারেলি সি লেভেলের, আমাদের যত পুকুর আছে, সমুদ্র আছে, নদী আছে, সে কোথায় আছে? হিমালয় পাহাড়ের ওপরে আছে? নিশ্চয়ই নয়, একদম ভূপৃষ্ঠে রয়েছে।
ফলে যেখানে নদী রয়েছে, যেখানে সমুদ্র রয়েছে, তার কাছাকাছি নিশ্চয়ই আমাদের ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প থাকবে। এই জন্য এই উপাদানটা আমাদের নিম্ন স্তরেই থাকে। কি হবে? যদি তাপমাত্রা বৃদ্ধি পেলে বাতাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বাড়ে। তাহলে দেখবে যদি তাপমাত্রা টেম্পারেচার বৃদ্ধি পায় তাহলে বেশি পরিমাণ জল আমাদের বাড়বে, বেশি পরিমাণ জলীয় বাষ্প উৎপন্ন হবে, এবং যদি তাপমাত্রা কমে যায় জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায়। এই কারণে অঞ্চল বা ঋতু ভেদে জলীয় বাষ্পের হ্রাস বৃদ্ধি ঘটে। সেই কারণে আমাদের গ্রীষ্মকালে, যখন আমাদের গ্রীষ্মকাল হয়, যে আমাদের প্রেজেন্টলি তো শীতকাল এখন চলছে, গ্রীষ্মকাল গরম পড়ে গেছে, প্রত্যেকে সোয়েটার সবাই ঘরে যে যার প্যাকিং করে রেখে দিয়েছো, লেপ এখনো ইউজ করছো, হয়তো দুদিন পর এবার লেপ ঢোকানোর সময় হয়ে যাবে। তো গরমকালে কি হয়, প্রচুর পরিমাণে আমাদের হিউমিডিটি থাকে। এই জন্য গরমকালে দেখবে একটু কাজ করার পরে উফ কি ঘাম দিয়ে দিয়েছে, ফ্যান চালিয়ে বসি, তাহলে করতে হচ্ছে। তাহলে গ্রীষ্মকালে আমাদের প্রচুর পরিমাণে হিউমিডিটি বা আর্দ্রতা থাকে বা জলীয় বাষ্প থাকে। শীতকালে কি হয়, আমাদের জলীয় বাষ্প কম থাকে। সেই কারণে একটু যদি বেশি শীত পড়ে, ঠোঁটটা ফেটে গেছে, একটু গ্লিসারিন লাগাতে হবে, গাটা চড়চড় করছে, একটু ময়েশ্চারাইজার লাগাই। তার কারণ কি, এনভায়রনমেন্টে যদি আমাদের জলীয় বাষ্প কমে যায়, তাহলে জলীয় বাষ্প কালেক্ট করবে কোথা থেকে? আমাদের স্কিন থেকে। স্কিনের যেগুলো নরম অংশ থাকবে সেখান থেকে কালেক্ট করবে, যেমন আমাদের ঠোঁট থাকবে, বডি সারফেস থাকবে। এই কারণে এই পার্ট গুলো আমাদের ফেটে যায়। ওকে, এই জলীয় বাষ্পের অণুগুলো নাইট্রোজেন এবং অক্সিজেনের মতো বাতাসে ঘুরে বেড়ায়। জলীয় বাষ্পের প্রভাবে কি হয়, মেঘ তৈরি হয়, বৃষ্টি হয়, তুষারপাত হয়, শিশির পড়ে, কুয়াশা হয়, ঝড় সৃষ্টি হয়, যেগুলো আমাদের এনভায়রনমেন্টে টেম্পারেচার কন্ট্রোল করতে ব্যবহার হয় বা টেম্পারেচার কন্ট্রোল করে। প্রচুর গরম লাগছে, বিকালবেলা কালবৈশাখী হয়ে গেল, ব্যাস ঠান্ডা লাগলো। মেঘ হয়ে গেল, মেঘলা ওয়েদার, টেম্পারেচার গুমোট লাগছে। বৃষ্টি যদি না হয়, মেঘ যদি হয়ে যায়, বৃষ্টি যদি না হয়, সে এক বিচ্ছিরি টাইপের টেম্পারেচার। দার্জিলিং চলে যাবে, সেখানে দেখবে তুষার হয়, তুষারের ফলে সেই জায়গায় টেম্পারেচার কম থাকে। আমরা এই হেমন্তকালের দিকে দেখবে পাতায় শিশির পড়ে। ইন্ডাস্ট্রিয়াল এলাকা বা বিভিন্ন জায়গায় কুয়াশা হয় বা ঝড় তৈরি হয়, যেগুলো আমাদের পৃথিবীতে জলবায়ুর উপর বিশেষভাবে প্রভাব ফেলে থাকে। ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে কুয়াশার কারণে বিভিন্ন ধোঁয়াশার সৃষ্টি হয়। আমরা পরিবেশ দূষণ এগুলো সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করব। লাস্ট আমাদের যেটা রয়েছে ধূলিকণা, যেটা ডাস্ট রয়েছে, সেটাও আমাদের ধূলিকণার কারণে আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়, যেগুলো বায়ুর নিম্ন স্তরে অবস্থান করছে, যেগুলো অন্যান্য গ্যাসের মতো তারা ঘুরে বেড়াচ্ছে। জেনারেলি ধূলিকণা উৎপন্ন হয় কখন? যখন আগ্নেয়গিরির শিলাচূর্ণ বা ছাই বা কলকারখানার পোড়া ছাই বা কয়লার গুঁড়ো বা ধোঁয়ার সৃষ্টি হয়, সেখান থেকেই জেনারেলি এরা বায়ুমণ্ডলে মেশে। তাহলে যখন কলকারখানা থেকে ছাই বেরিয়ে আসে, আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয় তখন, বা কয়লার গুঁড়ো বা ধোঁয়া আমাদের বায়ুমণ্ডলে ধূলিকণা বা ডাস্ট তৈরি করে। এই কারণে অনেকে দেখবে ডাস্ট অ্যালার্জি থাকে। আমাদের 100 জনের মধ্যে 80 জনের মিনিমাম ডাস্ট অ্যালার্জি তো আছেই। তো বায়ুমণ্ডলের ধূলিকণা জলীয় বাষ্পকে জলকণায় রূপান্তরিত করতে সাহায্য করে। আমরা জানি যে জলীয় বাষ্পের কারণে জলীয় বাষ্পগুলো কি এই ধূলিকণার মাধ্যমে কালেক্টেড হয়, কালেক্টেড হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে থাকে। ধূলিকণা বায়ুমণ্ডলকে উত্তপ্ত হতে সাহায্য করে এবং অতিবেগুনি রশ্মি শোষণ করে সৌরতাপ বন্টনে সহায়তা করে। মানে এক জায়গা গরম হয়ে গেলে তো চলবে না, তাহলে যেই জায়গা ধুলোগুলো গরম হলো সেগুলো বায়ুর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করবে, ফলে টেম্পারেচারটা এক জায়গা থেকে আরেক জায়গায় তৈরি হয়। এই জন্য দেখি যে যখন আমাদের এই যে নিম্নচাপ হয়, যখন প্রচুর হাওয়া বয়, তখন সমুদ্রের জল যদি বেশি গরম হয় তাহলে তার উপরের যে ধূলিকণাগুলো সেগুলো স্থলভাগের দিকে আসবে, এসে সেই জায়গার ঠান্ডা বাতাস আবার যাবে। তাহলে এইভাবে সূর্যের তাপকে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। এইভাবে আমাদের আর্ট, তাহলে কত সুন্দর দেখো সিস্টেমেটিক ওয়েতে আমাদের দেখো প্রাকৃতিক তৈরি রয়েছে। সেখানে আমরা যদি একটু পাকামি করতে যাই, পাকামি করে যদি কোনো জিনিসকে হ্যাম্পার্ড করি, ব্যাস গল্প হয়ে যাবে। আমাদের অলিম্পিকের সময় আমাদের কোন একটা অলিম্পিক হয়েছিল চায়নাতে, যে টোকিও, আমাদের যে বেজিং অলিম্পিক হয়েছিল, কত সালে হয়েছিল বলতো? 2010 না 11? 11তে হয়েছিল না? বেজিং অলিম্পিক কবে হয়েছিল? হয়েছিল মনে হয় 11তেই ছিল না? 8 সালে মনে হয়। হ্যাঁ 8-এ হয়েছিল। ওই সময় কি হয়েছিল, একটা ঘটনা ঘটেছিল
যে যেদিন বেজিং অলিম্পিকের উদ্বোধন হওয়ার কথা ছিল, তোমরা গুগল করবে পেয়ে যাবে, যে সেদিন কি ওখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। ফলে চায়না কি করেছিল, সেই সময় মিসাইল দিয়ে সেই মেঘটাকে সরিয়ে দিয়ে প্যাসিফিক ওশানে পাঠিয়ে দিয়েছিল, যাতে বৃষ্টিটা ওখানে না হয়। এবং এখনো এনভায়রনমেন্ট, যারা পরিবেশ বিজ্ঞানীরা বলছে, ওই একটা ঘটনার কারণে কিন্তু আমাদের এনভায়রনমেন্ট এখনো অনেকটা বেশি ডিসব্যালেন্সড হয়েছে। দেখবে এটা সম্পর্কে অনেক আর্টিকেল কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। ওকে, যাই হোক, তো এরপরে আমরা একটু ডিসকাস করছি বায়ুমণ্ডলের স্তরগুলো সম্পর্কে, যেটা করে আমরা স্তরগুলো বলে আজকে কমপ্লিট করব। আর 15 মিনিট মতো টাইম লাগবে, আমি এটা করিয়ে দিচ্ছি একটু। তো বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, যেগুলোকে আমরা বলি লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, তার লেয়ারের মধ্যে প্রথম আমরা সবাই জানি ট্রপোস্ফিয়ার, যেটাকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি। যে ক্ষুব্ধ মণ্ডল কি, প্রচুর রাগী। ক্ষুব্ধ মানে কি, সেখানে বিভিন্ন যে ঝড় ঝঞ্ঝাট থেকে শুরু করে সবকিছু হয়ে থাকে, এই কারণে আমরা এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি ট্রপোস্ফিয়ারকে, যেটা জেনারেলি নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 19 কিলোমিটার থাকে, এবং মেরু অঞ্চলে এটা প্রায় 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। ওকে, কারণ আছে, আমরা পরে বলবো যে কেন নিরক্ষীয় অঞ্চলে বেশি থাকে, কেন মেরু অঞ্চলে কম থাকে। তার একটাই কারণ আমি বলে দিচ্ছি, অভিকর্ষজ ত্বরণের পার্থক্যের জন্য, অভিকর্ষজ ত্বরণ এবং পৃথিবীর যে গতির কারণে এটা হয়ে থাকে। ওকে, তো বায়ুমণ্ডলে এটা ট্রপোস্ফিয়ার একবারে নিচের স্তরে অবস্থান করে। ট্রপোস্ফিয়ার স্তরে একটা হয় কি, 100 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর টেম্পারেচার 6.64 ডিগ্রি হারে কমতে থাকে। যত আমরা উপরের দিকে যেতে থাকবো তত কিন্তু টেম্পারেচার কমতে থাকে। যে হিমালয়ের পাদদেশের যে টেম্পারেচার, হিমালয়ের উপরের টেম্পারেচার সেম নয়, অর্থাৎ যেটাকে আমরা বলি নর্মাল ল্যাপস রেট, মানে প্রতি 100 মিটার উচ্চতার জন্য যে পরিমাণ টেম্পারেচার কমতে থাকে, সেই হারটাকে আমরা বলি নর্মাল ল্যাপস রেট। এই স্তরে বায়ুর মোট ভরের প্রায় প্রায় 3/4 এখানেই থাকে, কারণ এর মধ্যেই সমস্ত গ্যাস প্রায় অবস্থান করে, যার মধ্যে গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, অজৈব পদার্থ, ধূলিকণা প্রায় সবই এখানে থাকে। এই কারণে এর ওয়েট সবচেয়ে বেশি হয়। এবং এই স্তরে খুব গুরুত্বপূর্ণ যে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, এটা আমাদের বলতে হবে ট্রপোস্ফিয়ারে। কারণ এই সারফেসেই মেঘ হয়, বৃষ্টিপাত হয়, বজ্র বিদ্যুৎ হয়, সমস্ত কিছু এই সারফেসেই হয়ে থাকে। এই জন্য আমরা এই স্তরটাকে ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি। এবং এই ট্রপোস্ফিয়ারের সবচেয়ে উপরের সীমাকে আমরা বলে থাকি ট্রপোপজ। ওকে, এরপর নেক্সট আমাদের রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটাকে আমরা শান্ত মণ্ডল বলে থাকি। কেন, এখানে হচ্ছে সবাই শান্ত থাকে। এখানে শান্ত থাকে কারণ এখানে ঝড় বৃষ্টি কিছু হয় না, যেটা ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তর, যেটা ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে এই স্তরে 12 থেকে 20 টেম্পারেচারের মধ্যে তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হয় না। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে ট্রপোস্ফিয়ারের কত মিটার উচ্চতা পর্যন্ত কোনো তাপমাত্রার পরিবর্তন হয় না, কারণ ট্রপোপজের উপরে যে স্তরে এই জায়গায় টেম্পারেচার ফিক্সড থাকে। কিন্তু যত উপরের দিকে যাওয়া যায় টেম্পারেচার আবার বাড়তে থাকে। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কমে, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা বাড়ে। তার কারণ কি, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে থাকে ওজোন গ্যাস, যে কি করে প্রচুর পরিমাণে হিট অ্যাবজর্ব করে। বলছি, এই স্তরে দেখো মেঘ পৌঁছতে পারে না, তাই এই স্তরে ঝড় বৃষ্টি থাকে না বলে এই স্তরের মধ্য দিয়ে আমাদের যে বিমান, যে আমাদের যে এরোপ্লেন হয়ে থাকে, বিমান হয়ে থাকে, বিমানগুলো সব চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। খুব ইম্পর্টেন্ট, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে বিমান চলাচল করে, স্ট্র্যাটোস্ফিয়ার। এবং এই স্তরের উপরের দিকে আমাদের ওজোন গ্যাস রয়েছে। ওজোন গ্যাস থাকার কারণে এই ওজোন গ্যাস কি করে, তাপমাত্রা অ্যাবজর্ব করে, এই কারণে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে তাপমাত্রা বাড়তে থাকে। এর উপরের স্তর স্ট্র্যাটোপজ, যার টেম্পারেচার প্রায় 0 ডিগ্রির কাছাকাছি হয়ে থাকে। তাহলে একদম উপরের দিকে টেম্পারেচার কিন্তু আরো কমে যায়। ওকে, একদম ওজোনোস্ফিয়ারের উপরে টেম্পারেচার আরো কমে যায়। ওজোনোস্ফিয়ার আমি বললাম, এটা আমি আলাদা করে স্তরের মধ্যে ইনক্লুড করব না, কারণ প্রেজেন্ট বই কিন্তু এটা ওজোনোস্ফিয়ারকে আলাদা কোনো স্তর হিসাবে ভাগ করছে না। এগুলো আগে আমাদের যেগুলো প্রিভিয়াস বই ছিল 2008-10 বইতে ওজোনোস্ফিয়ারকে আলাদা একটা লেয়ার হিসেবে ভাগ করেছে, কিন্তু এখন আর ওজোনোস্ফিয়ারকে আলাদাভাবে ভাগ করা হয় না।
এই জন্য ওজোনোস্ফিয়ারকে আলাদাভাবে আমি একটা বক্স করেছি। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে 20 থেকে 40 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাস সর্বাধিক থাকে, এই জন্য এটাকে ওজোনোস্ফিয়ার বলা হয়। এই স্তরে উষ্ণতা আমাদের ওজোন গ্যাস সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং যেটা আমাদের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। বলে দিয়েছি এই স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে বলে তাপমাত্রা প্রায় 76 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, টেম্পারেচার হিউজ পরিমাণে বেড়ে যায়। ওকে, এবার তারপরে আমাদের মেসোস্ফিয়ার রয়েছে, যেটা আমাদের তৃতীয় স্তর, যেটাকে আমরা মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল বলে থাকি। এই টেম্পারেচার 50 থেকে 80 হয়। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা আবার কমতে থাকে। এখানে বায়ুর চাপ খুব কম হয়, মেঘ জলীয় বাষ্প থাকে না। এখানে প্রতি 50 কিলোমিটার উচ্চতায় বায়ুর চাপ 1 মিলিবার থেকে কমে 90 কিলোমিটার উচ্চতায় প্রায় হয়ে যায় 0.01 মিলিবার। তাহলে প্রচুর কম বায়ুর চাপ আমরা মেসোস্ফিয়ারে দেখতে পাই, কারণ সেই জায়গায় বায়ুমণ্ডল তো সেভাবে প্রেজেন্ট নেই। আমাদের মহাকাশ থেকে যে বিভিন্ন উল্কা এসে থাকে, সেগুলো বায়ুমণ্ডলের উপরের স্তরগুলো পরিবর্তন করে করে এসে এসে মেসোস্ফিয়ারে এসে ম্যাক্সিমাম উল্কা পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে যেগুলো খুব বড় থাকে সেগুলো আমাদের আর্থ সারফেস অব্দি পৌঁছতে পারে, ম্যাক্সিমাম উল্কা মেসোস্ফিয়ারে এসেই কিন্তু শেষ হয়ে যায়। মেসোস্ফিয়ারের উপরের স্তরকে মেসোপজ বলে। উচ্চতা স্তরের উষ্ণতা হ্রাস পেতে থাকে, মেসোপজে টেম্পারেচার প্রায় 90 সেলসিয়াসে নেমে আসে। থার্মোস্ফিয়ার যেটা তাপমণ্ডল, যেটা হিউজ থাকে, আমাদের খুব মানে পাওয়ার গরম থাকে, এই তাপমণ্ডল যেটা আমাদের থার্মোস্ফিয়ার থাকে, যেটা আমাদের মেসোস্ফিয়ারের উপরে অবস্থান করে, যেটা 80 থেকে 600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে বাতাস প্রায় থাকেই না। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা দ্রুত হারে বাড়তে থাকে। এর উষ্ণতা প্রায় 1500 মিটার হয়। তার কারণ কি, এই সারফেসের মধ্যে থাকে আয়নোস্ফিয়ার, যেটা বায়ুমণ্ডলে প্রায় 75 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আয়নোস্ফিয়ার, যেটা মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার তিনটে স্ফিয়ারের মধ্যেই অবস্থান করে। এটা কি হয়, যে আমাদের সৌর বিকিরণ হয় সূর্যের থেকে, যে আলোটা সূর্যরশ্মিটা সরাসরি এই আয়নোস্ফিয়ারে কি হয়, অ্যাবজর্ব হয়ে থাকে এবং সেই জায়গায় কি হয়, আয়ন গঠিত হয় এবং সৌরশক্তির শোষণের উপর এর বিস্তৃতি নির্ভর করে। যদি বেশি পরিমাণে সৌরশক্তিকে সে অ্যাবজর্ব করে তাহলে সে তাপমাত্রা এর লেন্থটা বেড়ে যাবে, যদি কম পরিমাণে অ্যাবজর্ব করে কমে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট কি, আয়নোস্ফিয়ার কি করে, ভূপৃষ্ঠে থেকে পাঠানো বেতার তরঙ্গকে প্রতিফলিত করে। যদি বেতার তরঙ্গ প্রতিফলিত না হয় তাহলে আমরা হ্যালো করতে পারবো না, মানে বেতার তরঙ্গ আমরা যে মেসেজ পাঠালাম সেগুলো এই সারফেস থেকে কিন্তু আমাদের কাছে পুনরায় ফিরে আসে। ওকে, নেক্সট আমাদের রয়েছে এক্সোস্ফিয়ার, যেটাকে আমরা বহির্মণ্ডল বলি। এটা বায়ুমণ্ডলের পঞ্চম স্তর। এই স্তর 600 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত প্রায় বিস্তৃত। এই স্তর থেকে বায়বীয় কণাগুলো আমাদের মহাশূন্যে বিকিরণ হয়। এখানে অতি অল্প ঘনত্বের হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দেখা যায়। টেম্পারেচার প্রায় 1500 থেকে 1600 ডিগ্রি টেম্পারেচারের হয়। তাহলে এটা আমাদের বায়ুমণ্ডলের সবার শেষ ভাগ। এবার বায়ুমণ্ডলের গুরুত্ব কি, বায়ুমণ্ডল ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। কেন হয়নি, বায়ুমণ্ডল ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। তার কারণ কি, যদি বায়ুমণ্ডল না থাকে তাহলে আমরা বায়ু থেকে যে অক্সিজেন পাবো না, কারণ প্রয়োজনীয় অক্সিজেনের ভান্ডার বায়ুমণ্ডল রক্ষা করে। বায়ুমণ্ডলে যদি ওজোন স্তর না থাকে তাহলে জীবজগৎকে রক্ষা করা পসিবল নয়, কারণ আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে পৌঁছে পৃথিবীকে মানে আমাদেরকে জীবজগতের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। আয়নোস্ফিয়ার যদি না থাকে বেতার তরঙ্গ প্রতিফলিত হবে না, ফলে রেডিওর মাধ্যমে যোগাযোগ হবে না। নাইট্রোজেন যদি না থাকে তাহলে জীবদেহের প্রোটোপ্লাজম গঠন হবে না। আর যদি জলীয় বাষ্প না থাকে তাহলে বৃষ্টিপাত না হয়ে জলচক্র গতিশীল থাকবে না। কারণ জলীয় বাষ্প বৃষ্টিপাত ঘটায়, তার মধ্যে জলচক্র কি মানে পরে আবার পড়বো, যে এই যে বিভিন্ন যে জলাশয় রয়েছে, পুকুর রয়েছে, সে পুকুরের জলগুলো কি হয়, বাষ্পে পরিণত হয়ে উপরে গিয়ে মেঘ সৃষ্টি করে। মেঘ থেকে আবার বৃষ্টি হয়ে আমাদের হচ্ছে আর্থ সারফেস আবার জল তৈরি করে।
তাহলে এইভাবে জল থেকে বাষ্প, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে আবার বৃষ্টি, বৃষ্টি থেকে আবার জল, তাহলে এই যে সার্কেলটা হয় এটাকে আমাদের জল চক্র বলা হয়ে থাকে। এবার বায়ুমণ্ডলে কি হয়, উল্কার আঘাত থেকে পৃথিবীকে রক্ষা করে। বললাম বেশিরভাগ উল্কা এসে বায়ুমণ্ডলে আর সার্ফেসে শেষ হয়ে যায়। বর্তমানে মানুষ বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, যেগুলো আমাদের যে বলো এই ওয়াইন্ড পাওয়ারকে অ্যাবজর্ব তৈরি করে আমরা বিভিন্ন করি। যে দেখবে এখন হচ্ছে প্রেজেন্টলি নর্থ কোরিয়া একটা বড় ওয়াইন্ড মিল তৈরি করেছে, যার মাধ্যমে কি হয় যে বায়ু শক্তি কে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, যেগুলো আমাদের নন কনভেনশনাল ফোর্স বা যেটাকে অচিরাচরিত শক্তি বলা হয়, কারণ আমাদের ধীরে ধীরে কয়লার ভান্ডার কমছে। এবার সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো যদি যদি বায়ুমণ্ডল এসে পৌঁছতে পারে না, তাহলে একটা কোশ্চেন থাকে, যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি হতো? তাহলে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৌঁছে যেত, ভালো। কি হতো সেক্ষেত্রে? ভূপৃষ্ঠের তাপমাত্রা দিনের বেলায় হতো প্রায় 70 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতের বেলায় হতো 145 ডিগ্রি। এটা মাইনাস হবে মনে হচ্ছে, মাইনাস হবে। হ্যাঁ, এটা মাইনাসে যাবে। আচ্ছা, তো রাতের বেলায় হতো প্রায় -145 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে প্রচুর গরম হতো আর প্রচুর ঠান্ডা হতো, ফলে পৃথিবীতে জীবের অস্তিত্ব কল্পনা করা যেত না। ওকে, আচ্ছা লাস্ট আমাদের এটা কতটা আছে? আচ্ছা ঠিক আছে, আর একটু আছে। এবার হচ্ছে লাস্ট আমাদের এরপরে রয়েছে বায়ুমণ্ডল, যেটাকে আমরা জলমণ্ডল বলে থাকি। যে ভূপৃষ্ঠের মোট যত জল রয়েছে, জলজ স্থানকে একত্রে আমরা বলি জলমণ্ডল। তাহলে আমাদের বলা হয় 3 ভাগ জল 1 ভাগ স্থল, প্রায় 71% আমাদের জলভাগ রয়েছে আর 29% আমাদের স্থলভাগ রয়েছে। তাহলে জলভাগের মধ্যে মহাসাগরের লবণাক্ত জল, যেটা আমাদের কোনো কাজে লাগে না, বেকার থাকে, কিন্তু মহাসাগরে রয়েছে কারণ লবণ জল তো আমরা খেতে পারবো না, সেটা 97% থাকে। বরফ হিসাবে 2.1% থাকে, মাটির নিচে 0.2662%, আর অন্যান্য জল 0.03% থাকে। এবার জলমণ্ডলের গুরুত্ব কি? আমাদের সজীব কোষের প্রোটোপ্লাজমের মধ্যে 80 থেকে 90% জল থাকে, তাই জল ছাড়া জীবনের অস্তিত্ব সম্ভব নয়। সমগ্র প্রাণী উদ্ভিদ জলের উপর নির্ভরশীল, এবং আমাদের যে জলশক্তিকে কাজে লাগিয়ে আমরা জলবিদ্যুৎ উৎপাদন করছি। সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে বিশেষ করে জলবিদ্যুৎ উৎপাদন হয়, কারণ সেই জায়গায় খনিজ সম্পদ যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। জলমণ্ডল ছাড়া এই যে বললাম জলচক্র সম্ভব নয়, কারণ সমুদ্রের জল থেকে নিত্য প্রয়োজনীয় লবণ পাওয়া যায়। আমরা জানি আমাদের যে ব্যাক ওয়াটার কালেক্ট করে বিভিন্ন গুজরাট থেকে তামিলনাড়ু এরা কি করে লবণ উৎপাদন করে থাকে। নদী সমুদ্র থেকে জলযান ব্যবহার করে আমরা পরিবহন বা ট্রান্সপোর্ট তৈরি করি। আর লাস্ট আমাদের জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার যেটা আমাদের রয়েছে, পৃথিবীতে যে সমস্ত অঞ্চলে জীবের অস্তিত্ব পাওয়া যায় তাদেরকে একসাথে আমরা বলে থাকি জীবমণ্ডল, যেটা আমরা পরে চ্যাপ্টারে পড়বো বায়োস্ফিয়ার সম্পর্কে। এই বায়ুমণ্ডল, জলমণ্ডল, শিলামণ্ডলকে একত্রিত ভাবে আমরা বলে থাকি জীবমণ্ডল। এবং জীবমণ্ডলের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটার পর্যন্ত। যদি আমাদের ভূপৃষ্ঠ বলি 300 মিটার, সমুদ্রের গভীরে প্রায় 100 মিটার পর্যন্ত আমাদের এরকম জীবমণ্ডল দেখতে পাই, এবং ভূপৃষ্ঠ থেকে মাটির গভীরে 10 মিটার পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাই। তাহলে এগুলো আমাদের মোটামুটি ভাগ আমরা পড়লাম। ওকে, দেখো প্রত্যেকের এতটা টপিক ক্লিয়ার? বলো কারো যদি কোনো কোশ্চেন থাকে। নেক্সট দিন কিন্তু আমি যতটা পড়ালাম এতটার উপরে আমি এমসিকিউ জিজ্ঞেস করব। নেক্সট ক্লাসে আমি কিন্তু যতটা আজকে পড়ালাম পিডিএফ আমি দিয়ে দেব। আগের দুটো পিডিএফ দিয়ে দিয়েছি, এটাও আমি পিডিএফ দিয়ে দেবো। আমি কিন্তু যতটা পড়া হয়েছে তার উপরে এমসিকিউ জিজ্ঞেস করব, এবং নাম ধরে জিজ্ঞেস করব। প্রত্যেকের কাছে কিন্তু আমার পড়া চাই। যারাই ক্লাসে জয়েন করবে এমসিকিউ ক্লাসে আমি কিন্তু নাম ধরে জিজ্ঞেস করব, প্রত্যেককে অ্যান্সার দিতে হবে। পরের দিন পড়া হবে প্রত্যেকের? ইয়েস স্যারটাও শুনতে পেলাম না। হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক না হোক হ্যাঁ তো বলবে।